অপমানের প্রতিশোধ যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা এই মুভিটি না দেখলে জানা যাবে না। একটা মেয়ের জীবনের সব থেকে দামি অলংকার হচ্ছে তার সম্মান, কিন্তু কি এমন ঘটে তার সাথে যে সে নিজেই তার শরীর সব পুরুষদের মাঝে বিলিয়ে দিতে থাকে। হ্যালো বন্ধুরা, আমি রানা আর আপনারা দেখছেন সিনেমা উইথ রানা। আজ বলছি 2024 সালে মুক্তি পাওয়া তামিল মুভি রানীর কথা। তো চলুন শুরু থেকে শুরু করি। মুভির শুরুতেই একটা মহিলাকে দেখতে পাই। সে তার মেয়ে রানীকে নিয়ে বসে তার স্বামীর অপেক্ষা করছে, কারণ তার স্বামী কিছুদিন ঘরে আসেনি। কিছুক্ষণ পর তার স্বামী আসে, কিন্তু সে অনেক নেশা করেছিল। তাকে দেখে তার স্ত্রী অনেক রেগে যায় আর বলে, ঘরে চাল নেই, ডাল নেই, কিছু নেই, আর তুমি নেশা করে বাড়ি ফিরছো। এই কথা শুনে তার স্বামী রেগে তাদের ওপরই হাত তোলে আর বলে, তুই আর তোর মেয়ে যা নিজের শরীর বেচে খাবার জোগাড় কর। আর শরীর বিক্রি করতে যদি না জানিস তাহলে আমাকে বল, আমি শিখিয়ে দেব কি করে শরীর বিক্রি করতে হয়। এসব বলে সে আবার চলে যায়। পরের দিন সকালে রানী যখন ঘুম থেকে ওঠে তখন দেখে ওর মা মারা গেছে। সে মায়ের দুঃখ কাটিয়ে উঠতে না উঠতেই গ্রাম থেকে একজন এসে বলে, তোমার বাবা মরে পড়ে রয়েছে। এ কথা শুনে সে দৌড়ে যেতে থাকে। দূর থেকে তার বাবার মৃতদেহ দেখে সে কি যেন ভেবে আবার ঘুরে চলে আসে। এরপর এই গ্রামে তার নিজের বলতে আর কেউ ছিল না, তাই সে গ্রাম ছেড়ে শহরে যাওয়ার পরিকল্পনা করে। রানীর কাছে খাবার জন্য না খাবার ছিল, না থাকার জন্য ঘর। এরপর রানী শহরে এদিক ওদিক ঘুরতে থাকে। এরপর রাত্রে যখন রানী কোথাও জায়গা না পেয়ে একটা সিঁড়িতে বসেছিল, তখন সেই রাস্তা দিয়ে একটা লোক যাবার সময় দাঁড়িয়ে রানীর দিকে তাকিয়ে বলে, যাবি নাকি? রানী বলে, কত দেবে? এরপর রানী সেই লোকটার সাথে চলে যায় আর একসাথে রাত্রি যাপন করে। আর এটা করে সে যা টাকা পায় তা দিয়ে সে পেট ভরে খায়। এরপর রানী এটা বুঝে যায়, যদি তাকে এই শহরে বেঁচে থাকতে হয় তাহলে তাকে শরীরের ব্যবসা করতে হবে। পরের দিন রানী আবার সেই জায়গায় বসে। এবারও একটা লোক এসে তাকে টাকা দিয়ে ঘরে নিয়ে চলে যায়। রানী তার সঙ্গে ইন্টিমেট হয়, এর বদলে সে অনেক টাকা পায়। এরপর থেকে রানী আর কখনো পেছন ফিরে তাকায়নি। সে বেঁচে থাকার জন্য এই পথই বেছে নেয়। এরপর রানী একটা ঘর ভাড়া নেয় এবং সেখানে থাকতে আরম্ভ করে। একদিন সেখানে শিবা নামের একটি ছেলে আসে আর বলে, তোমার নামই রানী তো? তখন রানী বলে, হ্যাঁ আমি রানী, আসলে শিবার খদ্দের। এরপর শিবা রানীর সাথে ইন্টিমেট হয়। ইন্টিমেট হওয়ার পর শিবা রানীকে বলে, তুমি আমার সাথে চলো। তুমি যদি এখানে থাকো তাহলে সারা জীবন রানী হয়েই থাকবে, কিন্তু আমার সঙ্গে গেলে মহারানী হয়ে থাকবে। আমার কাছে অনেক টাকাওয়ালা খদ্দের আছে যারা তোমার রূপ দেখে তোমাকে অনেক টাকা দেবে। তুমি যদি তোমার বাকি জীবন সুখে কাটাতে চাও তাহলে আমার সাথে তুমি যেতে পারো। রানী শিবার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর দুজন একসাথে এক ঘরে থাকতে আরম্ভ করে। এরপর শিবা অনেক টাকাওয়ালা খদ্দের নিয়ে আসে রানীর কাছে। দুজনেই নিজের নিজের জীবনে খুশি ছিল। রানীও ধীরে ধীরে শিবাকে ভালোবেসে ফেলে আর শিবাও রানীকে ভালোবাসে। আর এর সঙ্গে তারা নিজেদের ব্যবসাও চালু রাখে, মানে পতিতার ব্যবসা। এরপর একদিন রাতে রানী শিবাকে বলে, আমার মা বাবা মারা যাওয়ার পর তুমি একমাত্র মানুষ যাকে আমি এতটা ভালোবাসি। আর আমি এই কাজ পেটের খিদে মেটানোর জন্য শুরু করেছিলাম, আর এখন আমি এই কাজ শুধু তোমার খুশির জন্য করি শিবা। আমি তোমার জন্য সব কিছু করতে রাজি, শুধু তার বদলে আমাকে কথা দাও তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। এটা শুনে শিবা বলে, আমি সব সময় তোমার পাশেই থাকবো। এরপর একদিন তারা দুজনে বাইকে করে রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের অ্যাক্সিডেন্ট হয়। এতে রানী বেশ আহত হয়। শিবা তাকে হসপিটালে নিয়ে যায়। এরপর হসপিটালে যখন রানীর জ্ঞান ফেরে তখন ডক্টর রানীকে জিজ্ঞাসা করে, রানী তুমি কি তোমার মাকে মিস করছো? তখন রানী বলে, হ্যাঁ আমি আমার মাকে খুব মিস করছি, কারণ আমার মা ছাড়া এই দুনিয়ায় কেউ ছিল না, কিন্তু আমার মাতাল বাপের জন্য সেও আমায় একা করে দিয়ে চলে গেল। তখন ডাক্তার বলে, এখন তোমার চিন্তা করার কোনো দরকার নেই, কারণ এখন তোমার লাইফে শিবা আছে। রানী সামনের দিকে তাকিয়ে দেখে শিবা অনেকক্ষণ ধরে তার অপেক্ষা করছে। তখন রানী ছুটে গিয়ে শিবাকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজন হসপিটাল থেকে বাড়ি চলে আসে। বাড়িতে এসে শিবা রানীকে রেস্ট করতে বলে। এর কিছুদিন পর শিবা রানীকে বলে, খদ্দেরের বারবার কল আসছে, ওদেরকে কি বলবো? তখন রানী বলে, বলার কি আছে, ওদেরকে হ্যাঁ বলে দাও, আমি তৈরি আছি। এরপর রানী আবার তার ব্যবসা শুরু করে দেয়। এরপর একদিন রানী একটি খদ্দেরের সাথে একটা রুমে ছিল। তখন সেখানে একটা পুলিশ অফিসার আসে যার নাম বিক্রম। সে দরজায় ধাক্কা মেরে বলে, আমি পুলিশ, তাড়াতাড়ি দরজা খোল। একথা শুনে ভেতরে থাকা খদ্দের তাড়াতাড়ি দরজা খুলে বাইরে পালিয়ে যায়, কিন্তু রানী ভেতরেই থেকে যায়। তখন বিক্রম রানীকে বলে, সঙ্গীতা এটা তুমি কি করছো? তখন রানী তাকে বলে, আমার নাম সঙ্গীতা নয়, আমার নাম রানী। বিক্রম বলে, তোমার মাথা ঠিক আছে তো? তুমি তোমার বাবার দেওয়া শিক্ষা সব ভুলে গেলে? মনে করো তুমি সঙ্গীতা। তখন রানী বলে, কে সঙ্গীতা আর কে বা আমার বাবা? আমার বাবা একজন মাতাল ছিল। বিক্রম তাকে মনে করানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে না আসলে সঙ্গীতার কি হয়েছে। এরপর বিক্রম রানীকে তার সঙ্গে নিয়ে যায় আর শহরের থেকে দূরে একটা ঘরে বন্দি করে রাখে। এদিকে শিবা রানীকে খুঁজতেই থাকে, কিন্তু সে রানীকে কোথাও খুঁজে পায় না। শিবা বুঝতে পারে না যে রানী কোথায় গেল। এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেখানে একটা মেয়েকে দেখতে পাই, সে হুবহু রানীর মতো দেখতে,
যার নাম সঙ্গীতা। এখানে একটু কনফিউশন হয়, আসলে রানী কি সঙ্গীতা নাকি নয়, এটা আমরা পরে জানতে পারবো। আর শিবাকে দেখানো হয় শিবা হচ্ছে একজন দালাল, যে নিরীহ সুন্দরী মেয়েদেরকে ফাঁসিয়ে তাদের শরীর নিয়ে ব্যবসা করে। আর তার পরের টার্গেট ছিল আর কেউ নয়, সঙ্গীতা। শিবা সঙ্গীতাকে একটি ক্যাফেতে ডাকে, তাকে একটি জব অফার করে এবং অনেক টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আসলে জবটা অন্য কিছু নয়, পুরুষদের সুখ দেওয়ার কাজ। সঙ্গীতার এ কথা খুব খারাপ লাগে, তাই সে সেখানে সমস্ত লোকের সামনে শিবাকে চড় মারে। আর শিবা এতে চরম অপমানিত বোধ করে। আর শিবা প্রতিশোধ নেওয়ার জন্য ছটপট করতে থাকে। একদিন সঙ্গীতাকে একা পেয়ে শিবা তাকে ভয় দেখায়, বলে 1 সপ্তাহের মধ্যে তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে তোমার বাবাকে মেরে দেব। কিন্তু সঙ্গীতা এতে ভয় পায় না, উল্টে পুলিশ থানায় যায় আর শিবার নামে কমপ্লেন করে। সঙ্গীতা পুলিশ স্টেশনের বাইরে আসার পর সেই থানার এক ইন্সপেক্টর বিক্রম এসে বলে, সঙ্গীতা তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই শহর ছেড়ে চলে যাও। আর তখন তাদের কাছে একটা মেয়ে আসে যার নাম দিব্যা। সে তখন সঙ্গীতাকে বলে তুমি এই শহর ছেড়ে চলে যাও, কারণ শিবার নজর যদি কোনো মেয়ের উপর পড়ে সেই মেয়ের জীবন সে তছনছ করে দেয়। আর দিব্যা বলে, আর সে আমার জীবন তো এভাবেই নষ্ট করে দিয়েছে। দুজনকার কথা শুনে সঙ্গীতা একটু চিন্তিত হয়ে যায়। এরপর সঙ্গীতা একটা প্ল্যান তৈরি করে। পরের বার যখন শিবা দিব্যাকে ফোন করে ডাকে, তো দিব্যার জায়গায় সঙ্গীতা সেখানে যায়। তখন শিবা সঙ্গীতাকে দেখে অবাক হয়ে যায় আর তাকে রেপ করার চেষ্টা করে। শিবা আর সঙ্গীতার মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আর তখনই সেখানে দরজা ঠেলে মিডিয়া আর পুলিশ চলে আসে। আচমকা পুলিশ আর মিডিয়াকে দেখে শিবা তো হকচকিয়ে যায়। আর সঙ্গীতা তখন মিডিয়াকে বলে এই শয়তান আমায় রেপ করার চেষ্টা করছিল। এরপর পুলিশ শিবাকে ধরে নিয়ে যায়। আসলে সঙ্গীতা শিবার কাছে আসার আগেই পুলিশ আর মিডিয়াকে সব জানিয়ে এসেছিল যে তার সাথে এমনটা হতে পারে। এরপর শিবার 5 বছরের জেল হয়। জেলের মধ্যে শিবার সাথে একটা ডাক্তারের পরিচয় হয়। তখন সেই ডাক্তার শিবাকে জিজ্ঞাসা করে তুমি সবসময় এত চিন্তিত থাকো কেন? তখন শিবা বলে আমি সঙ্গীতা নামের একটা মেয়ের জন্য খুব চিন্তায় থাকি। আমি তাকে এমনভাবে মারতে চাই যাতে তার আত্মাও কেঁপে ওঠে। এটা শুনে সেই ডাক্তার বলে আমি তোমাকে এমন একটা কথা বলবো যাতে তুমি আনন্দে লাফিয়ে উঠবে। আমি তোমাকে এমন একটা ওষুধ দেবো যার ফলে সঙ্গীতা তার সব স্মৃতি ভুলে যাবে। এরপর তুমি খুব সহজেই তোমার প্রতিশোধ নিতে পারবে, কিন্তু এসবের জন্য আমাকে জেল থেকে বেরোতে হবে। কথা শুনে শিবাও রাজি হয়ে যায়। এরপর জেল থেকে বেরোনোর পর শিবা সঙ্গীতার উপর হামলা করে আর তাকে বেহুশ করে দেয়। এরপর সেই ডাক্তার সঙ্গীতার শরীরে সেই ওষুধ দিয়ে দেয়, যার ফলে সঙ্গীতা তার সব স্মৃতি ভুলে যায়। এরপর শিবা তাকে নাম দেয় রানী আর তাকে দিয়ে পতিতার কাজ করায়। এবার সিন কাট হয়ে বর্তমানে ফিরে আসে। এখন বিক্রম সব জেনে গিয়েছিল। তখন সে সেই ডাক্তারের কাছে আসে আর তাকে বলে তুমি কি এমন ওষুধ দিয়েছো যার ফলে সঙ্গীতা তার অতীত ভুলে গেছে? এবার ভয়ের চোটে ডাক্তার সব সত্যি বলে দেয় যে কি করে সে আর শিবা মিলে তাকে ওষুধ দিয়েছে আর তার জীবন নিয়ে খেলেছে। এরপর বিক্রম ডাক্তারকে জিজ্ঞাসা করে সঙ্গীতা কি সারা জীবন রানী হয়েই থাকবে? ওর কি কখনো অতীতের কথা মনে পড়বে না? তখন ডাক্তার বলে 4 মাস পর সঙ্গীতার সব স্মৃতি ফিরে আসবে আর তার সঙ্গে বর্তমানে সে যা যা নোংরা কাজ করেছে সব তার মনেও থাকবে। কথা শুনে বিক্রম সেখান থেকে চলে যায় এবং অফিস থেকে 4 মাসের ছুটি নেয় যাতে সে 4 মাস সঙ্গীতার সাথে থাকতে পারে। এরপর বিক্রম 4 মাস শেষ হওয়ার অপেক্ষা করতে থাকে যাতে রানী আবার সঙ্গীতা হয়ে উঠতে পারে। এরপর ধীরে ধীরে 4 মাস পার হয়ে যায় আর সেই দিন এসে পড়ে যেদিন রানীর সব মনে পড়ে যায়। এরপর বিক্রম সব সঙ্গীতাকে খুলে বলে যে এতদিন কি হয়েছিল, শিবা তার জীবন নিয়ে কিভাবে খেলা করেছে, তাকে কত পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করিয়েছে। কথা শুনে সঙ্গীতা অনেক কান্না করে। এরপর বিক্রম সঙ্গীতাকে বলে তোমার কাছে 2টো পথ খোলা আছে। এক হচ্ছে তুমি শিবার সঙ্গে শিবার রাস্তায় চলো, আর একটা হচ্ছে তুমি এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাও। আর আমি জানি তুমি আমার কোনো কথাই শুনবে না, এই জন্য আমি 3 নম্বর রাস্তা করে রেখেছি। কথা বলে সে একটা পিস্তল রেখে সেখান থেকে চলে যায়। এরপর সঙ্গীতা পিস্তল নিয়ে সোজা শিবার কাছে যায় যাতে সে বদলা নিতে পারে। আর শিবা তার জন্যই অপেক্ষা করছিল, কারণ সে জানতো রানী ওরফে সঙ্গীতা তার কাছেই আসবে। এরপর শিবা সঙ্গীতাকে একটা গল্প শোনায়। শিবা বলে একদিন একটা বাচ্চা একটা মহিলাকে পরকীয়া করতে দেখে নেয়। এই কথা মহিলাটি যখন জানতে পারে তখন সে বাচ্চাটিকে বলে এই কথা যেন সে কাউকে না বলে। সেই বাচ্চা তার কথা মেনে নেয়। কিন্তু এর কিছুদিন পর সেই বাচ্চা একটা লোককে নিয়ে সেই মহিলার কাছে যায় আর বলে আমি ভুল করে এই লোককে সব বলে দিয়েছি আর এই লোক এখন তোমার সাথে শুতে চায়। এরপর সেই মহিলা বাধ্য হয়ে সেই বাচ্চার কথা মেনে নেয়। কিছুদিন পর সেই বাচ্চা অন্য আরেকটা লোককে নিয়ে আসে এবং তার সাথেও শুতে বলে। এই ঘটনার পর সেই মহিলা বিরক্ত হয়ে আত্মহত্যা করে। আর সেই বাচ্চা তখন বুঝে যায় যতদিন এই দুনিয়ায় মেয়েদের উপর টাকা ছড়ানো পুরুষ রয়েছে ততদিন সে মেয়েদের শরীর ব্যবহার করে অনেক টাকা উপায় করতে পারবে। এরপর শিবা সঙ্গীতাকে বলে তুমি কি বুঝতে পেরেছো সেই বাচ্চা কে ছিল? আসলে সেই বাচ্চা আর কেউ নয়, আমিই ছিলাম। এরপর সঙ্গীতা তার দিকে একভাবে তাকিয়ে থাকে। তখন শিবা বলে তুমি আমার দিকে এমন কেন তাকিয়ে আছো? মনে নেই আমরা এই বিছানায় কত রাত কাটিয়েছি? তুমি এই বিছানায় কত সুখের চিৎকার করেছো? কথা শুনে সঙ্গীতার মাথায় আগুন উঠে যায় আর সে শিবাকে মারতে যায়। এরপর শিবা আর সঙ্গীতার মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এর এক পর্যায়ে সঙ্গীতা শিবার উপর গুলি চালিয়ে দেয়। এরপর সিন চলে যায় 5 বছর পর, যেখানে দেখতে পাই সঙ্গীতা পড়াশোনা করে এখন কালেক্টর হয়ে গিয়েছে
আর সে শিবার ঘরেই বাচ্চাদের জন্য একটা অনাথ আশ্রম খুলেছে। আর আজ সেই আশ্রমে 3 বছর পূর্ণ হলো, যেটা সঙ্গীতা আর বিক্রম মিলে সেলিব্রেট করছে। এরপর বিক্রম সঙ্গীতাকে বলে, সেদিন কি শিবা মারা গিয়েছিল? তখন সঙ্গীতা বলে, আমিও তাকে সেই ওষুধই দিয়েছি যে ওষুধ সে আমাকে দিয়েছিল, যার ফলে শিবা তার সব অতীত ভুলে গেছে আর সেই এখন এই অনাথ আশ্রমের গার্ডের কাজ করছে। এর থেকে বড় বদলার হতে পারে না। আর এর সঙ্গে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।